তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি গত দিনের ভিডিওর পর থেকেই শুরু করেছি। তো গত ভিডিওতে দেখেছিলেন যে বাসায় গেস্ট এসেছিল, তো বাসায় মেহমান আসলে কিন্তু একটু জিনিসপত্র নামানো পড়ে, নতুন নতুন জিনিসে কিন্তু আমরা খাবার দাবার পরিবেশন করতে সবাই অনেক পছন্দ করি। তো এই জিনিসগুলো মেহমান চলে যাওয়ার পরে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করব। তো সকালের নাস্তার জন্য আমি মাঝে মাঝে দেখা যায় পরোটা বেলেও ফ্রোজেন করে রাখি, আবার মাঝে মাঝে এরকম করে ভাজ করে রেখে দেই। এভাবে কিন্তু প্রায় 5-6 দিনের মতো ভালো থাকে, কিচ্ছু হয় না। মেহমান আসলে একটা সুবিধা কি হয় জানেন, পরদিন কোনো রান্নাবান্না করা লাগে না। কারণ দেখা যায় গেস্ট আসলে আমরা অনেক রকমের রান্নাবান্না করি, তো সেগুলো কিন্তু টুকটাক অল্প থেকেই যায়। তো সেটা দিয়েই কিন্তু আমি আজকে নাস্তার কাজ সেরে নিচ্ছি। তো গরুর মাংস দিয়ে রুটি বা পরোটা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো খুবই ভালো লাগে, সেটা রুটি হোক পরোটা হোক। তো আজকে কিন্তু আর পরোটা ভাজিনি, মানে তেল ছাড়াই আমি পরোটাটা ভেজেছি। তো সাথে একটু টক দই নিয়েছি। টক দইটা আমার খালি খালি খেতে বা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে ড্রাগন ফ্রুটসের জুস ছিল, সেটাও নিয়ে নিয়েছি। ওই যে দেখুন আরহাম সোনা এসে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও হচ্ছে জুস খাবে। কিন্তু যেহেতু ঠান্ডা ছিল তাই ওকে দিচ্ছিলাম না। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, এই সময়টা ঠান্ডা খাওয়া বাচ্চাদের জন্য বড়দের জন্য আসলে ঠিক না। দেখুন আমার তো ঠান্ডা লেগে এখনও অবস্থা খারাপ হয়ে আছে, এখনও ঠান্ডাটা ভালো হয়নি। তো সকালে নাস্তা করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ড্রাগন ফ্রুটসের কালারটা আমার কাছে এত বেশি পছন্দ, তো গ্লাসে নেয়ার ফলে না বোঝা যাচ্ছিল না, তাই আমি একটু মানে খেতে খেতে দুষ্টুমি মাথায় আসলো, তো একটু ভাবলাম যে টক দইটার উপরে ড্রাগন ফ্রুটসের জুসটা দেই। তো দেওয়ার ফলে এত সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে, সাদা আর গোলাপি, মানে দেখি না খুব ভালো লাগছিল। তা আমি আবার একটু মিক্স করছিলাম, মিক্স করার ফলে আরেকটু সুন্দর একটা কালার এসেছে। তো নাস্তা খেতে খেতে একটু মোবাইলে স্ক্রল করছিলাম। এটা কিন্তু আমাদের সবারই অনেক বদ অভ্যাস, খাওয়ার টাইমে একটু টিভি বা মোবাইল হাতে না থাকলে ভালো লাগে না, যেটা একদমই ঠিক না। তো আমি একটু মোবাইল স্ক্রল করে তারপরে হচ্ছে কাজে নেমে পড়েছি। তো আজকে হচ্ছে আমার অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, অনেক শখের জিনিস। তো সেই প্রোডাক্টটি আসছে, তাই হচ্ছে ঘর এলোমেলো হয়ে গিয়েছে। প্রোডাক্টটা আমি কোথায় রাখবো, আমার শখের জিনিসটা আমি কোথায় সাজাবো, এর জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সোফাগুলো হচ্ছে আমি এক সাইডে নিয়ে আসবো। তো সোফাগুলো এর জন্য একটু সরিয়ে নিচ্ছি, কারণ সোফার নিচে দেখা যায় সবসময় তো ফার্নিচার সরিয়ে কিন্তু ধোয়া মোছা করা হয় না। একটু একটু যতই করা হোক, ফার্নিচার সরালে কিন্তু একটু ময়লা থেকেই যায়। এই যে দেখুন আমার শখের জিনিসটা কিন্তু চলে এসেছে। তো আরহাম দেখে তো এত পরিমাণ এক্সাইটেড ছিল, আমার মনে হচ্ছিল আমার চেয়ে ও বেশি এক্সাইটেড এটা খোলার জন্য। ও ভাবছিল এটার ভিতরে কি আছে। তো ওর বাবা হচ্ছে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস থেকে যে নিয়ে এসেছে, এটা কিন্তু অনেক দূর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে। তো জিনিসটা খুলছিল, আমার যে মানে কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল যে শখের জিনিস আমার কাছে চলে এসেছে। কিন্তু জিনিসটা খোলার পরে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ শখের জিনিস যদি ভালো না হয় সেটা কিন্তু দেখলে মন এমনিতেই খারাপ হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের প্রত্যেকটা শখই কিন্তু এক একটা স্বপ্নের মতন। যে কোনো ছোট্ট একটা শখ পূরণ করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা করি। কিন্তু সেই শখগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে।
তো জিনিসটা আসলে কি কি ক্ষতি হয়েছিল আর কেমন হয়েছে জিনিসটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি। তো আমার ড্রয়িং রুমে কিন্তু টিভির যেটা ছিল, টিভির ট্রলিটার পাশেই হচ্ছে এই ছোট্ট ক্যাবিনেট শোকেসটা ছিল। তো এই শোকেসটা হচ্ছে আমি এখানে রাখবো না, সরিয়ে ফেলবো। এর জন্য হচ্ছে সবগুলো জিনিস আমি শোকেস থেকে নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি যে ক্যাবিনেটটা বানিয়ে এনেছি এটা আসলে একটা টিভি ক্যাবিনেট আমি তৈরি করেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ধরনের একটা টিভি ক্যাবিনেট বানানোর। তো এই জিনিসটা যে এরকম হবে, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, অনেক জায়গা দিয়েই জিনিসটা নষ্ট ছিল। তো আমি এখন শোকেসের জিনিসগুলো হচ্ছে এই ক্যাবিনেটের মধ্যে আপাতত রেখে দিচ্ছি, কোনো রকম সাজানো গুছানো ছাড়াই। কারণ আগে হচ্ছে সেই শোকেসটা সরাতে হবে, তা না হলে এই ক্যাবিনেটটা কিন্তু জায়গা হতো না। তো আমি শোকেস খালি করে নিয়েছি, খালি করে এখন এই ক্যাবিনেটটার মধ্যে আমার যে মাটির বাসনকোসন আছে অল্প স্বল্প যাই আছে সেগুলো রেখে দিচ্ছি। তারপরে বেশ অনেকগুলো শোপিস ছিল এই শোকেসটাতে, সেই শোপিসগুলো আমি এখন রেখে দিচ্ছি। এগুলো এখন কোনোটাই সাজাবো না, জাস্ট ভিতরে রেখে দিব। তো আরহাম তো এটা দেখে এত পরিমাণ অস্থির হয়ে গিয়েছিল, ওকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। ও তো বারবার এটা এসে এসে খুলছে, এটার উপরে ওঠার চেষ্টা করছে। মানে ও তো বুঝতে পারছে না এটা কি কাজে লাগবে। এত বড় জিনিস হঠাৎ করে দেখে ওর মাথা কাজ করছিল না, ও ভাবছিল মানে এটা খেলনা কোনো জিনিস, ওর খেলনায় পরিণত হয়েছে। মানে ওকে সরানোই যাচ্ছিল না এখান থেকে। অনেক কষ্ট করে ও ঘুমানোর পরে আমি এই কাজগুলো করতে এসেছি। তা না হলে ও যদি এই শোপিসগুলো দেখতো তাহলে আরও বেশি দুষ্টুমি শুরু করে দিত। আর এগুলো যেহেতু কাচের, এগুলো তো ওকে খেলতেও দেওয়া যেত না, কারণ একবারে আছাড় দিয়ে ভেঙে ফেলবে। তো এই যে ক্যাবিনেটটাতে আপাতত আমি জিনিসগুলো রেখে দিয়েছি, পরবর্তীতে হয়তো বা সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই শোকেসটা হচ্ছে পুরোটা খালি করে নিয়েছি। এটা হচ্ছে আমি কি করেছি, এটা হচ্ছে হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। তো শোকেসটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে ফেলেছি। তো সরিয়ে ফেলার পরে দেখেন কি পরিমাণ ময়লা এটার নিচে ছিল। যেহেতু এ ধরনের শোকেসগুলির নিচে কোনো ফাঁকা থাকে না, এর জন্য কিন্তু সবসময় ঝাড়ু মোছা করাও যায় না। তো এই যে দেখুন সরানোর পরে এটার পিছনে, এটার নিচে অনেক পরিমাণ ময়লা ছিল। তো এগুলোকে একটু পরিষ্কার করে নিব ঝাড়ু দিয়ে, তারপরে ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যেহেতু টাইলসের উপরে, আর এগুলো শুধু ধুলাই। আর বাসায় মানে আনার পরে, এটা এই বাসায় যখন এসেছি এরপরে কিন্তু আর ক্লিন করা হয়নি। তো এই যে দেখুন আমার টিভি ক্যাবিনেটটা এমনিতে দেখতে হচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু এটা যেহেতু বোর্ডের ফার্নিচার, কিন্তু দেখুন একদমই ফিনিশিং ভালো হয়নি। পিছনের বোর্ডটা একদম এবড়ো থেবড়ো ধরনের একটা বোর্ড দিয়েছে। তারপরে হচ্ছে অনেক জায়গায় দাগ পড়ে গিয়েছে। আবার এই দরজাগুলোর যে নবগুলো দিয়েছে একদম নর্মাল দিয়েছিল, তো এগুলো হচ্ছে আরহামের বাবা পরে চেঞ্জ করে এনে একটু ভালোটা লাগিয়ে দিয়েছে। এই নবগুলি দিয়েছে মনে হয় 10 টাকা কি 15 টাকা পিস হবে এরকম ধরনের, একদম নর্মাল ছিল। আর আরহামি টেনে টেনে খুলে ফেলছিল, এরকম অবস্থা ছিল। আর ক্যাবিনেটের দরজাগুলো ম্যাগনেট সিস্টেম দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি, এর জন্য আরহাম বারবার খুলে ফেলছিল। তো ক্যাবিনেটের সাথে আরেকটা শেলফ ছিল এরকম 3 তাকের, এই শেলফটা তো পুরোপুরি ভেঙেছিল, দুটো তাকই খোলা ছিল। যেহেতু দূর থেকে এসেছে, কিন্তু তারপরেও ওনাদের সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার দরকার ছিল। আর দেখুন মানে যে তাকগুলো যে একদম নড়বড়ে, ভারী কোনো কিছুই রাখা যাবে না। তো আরহামের বাবা দুটো তাক কোনো মতে সেট করে দিয়েছে। তো আপাতত আমি দেয়ালে সেট করে নিয়েছি এটা, কিন্তু দেখুন ফিনিশিং একদমই ভালো না। তো জিনিসটা দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। তো কিছুই করার নেই, এত দূর থেকে এসেছে, এটা তো আবার রিটার্ন করাও সম্ভব না। এমনি জিনিসটা দেখতে ভালো হয়েছে, কিন্তু তেমন একটা টেকসই হয়নি, জানি না কতদিন ইউজ করতে পারবো। আর শেলফটাও না ক্যাবিনেটের তুলনায় একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু সাইজটা বড় হলে এটার সাথে মানানসই হতো। তো কেমন হয়েছে এই ক্যাবিনেটটা বানানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একটা অনলাইন পেজ থেকে এটা বানিয়ে নিয়েছি, এটা চট্টগ্রাম থেকে এসেছে। তো সব কিছু লুক ঠিক আছে, কিন্তু বাট তেমন একটা মজবুত না। তো এখন আর এটার উপরে কোনো ডেকোরেশন করব না, যখন ডেকোরেশন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এমনিতেই আছে, এমনিতেই থাকুক। তো এখন হচ্ছে রাতের জন্য ডিনারের প্রিপারেশন করছি। তো আরহামের বাবা অনেক দিন যাবতই ডুবো তেলের পরোটা খেতে চাচ্ছে। কুষ্টিয়া অঞ্চলে যারা আছেন বা অন্যান্য অঞ্চলেও হয়তো বা পাওয়া যায়, কুষ্টিয়া শহরে কিছু হোটেলেই কিন্তু ডুবো তেলের পরোটা পাওয়া যায়। তো বাসায় যেহেতু পরোটা বানানো ছিল, কিন্তু আরহামের বাবা সেটা খাবে না, সে ডুবো তেলের পরোটা খাবে। তো এর জন্য হচ্ছে আবার আটার খামির করে নিচ্ছি। তো তেল আর লবণ দিয়েই কিন্তু আমি নর্মাল পরোটা যেভাবে বানাই ঠিক সেভাবেই কিন্তু খামিরটা করে নিয়েছি।
আর একটা সবজি রান্না করব। এই সবজিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়ি মা এই সবজিটা অনেক মজা করে রান্না করতো, তো মা থেকেই আমি এই সবজি রান্নাটা শিখেছি। মা যখন এই সবজিটা রান্না করতো সাথে লুচি বানাতো, খেতে এত বেশি মজা লাগতো। আগে যখন আমরা আরেকটা বাসায় ছিলাম সেখানে তো আমার শাশুড়িরা প্রায় 25 বছর 26 বছরের মতন ছিল, তো সেখানে সবাই এই সবজি আর লুচির মানে পাগল ছিল। কোনো একটা ওকেশন হলে এই জিনিসটা মার থেকে খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে যেত। তা আমি হচ্ছে পেঁয়াজ হালকা তেলে ভেজে নিয়েছি, তারপরে একটু পাঁচফোড়ন দিয়েছি। খুব সহজভাবে এই সবজিটা রান্না করা যায়। তো সবজিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হলুদ, লবণ, আদা রসুন বাটা আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে একদম ইজিভাবে কিন্তু এই সবজিটা হয়ে যায়। তো আমি প্রেসার কুকারে একটা কি দুইটা সিটি দিয়ে নিয়েছি, বেশি গালিয়ে ফেলিনি। তো সবজির মধ্যে এখানে আমি দিয়েছি পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, আলু আর গাজর। আপনারা চাইলে আরও যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, কিন্তু পেঁপে আর মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজির টেক্সচারটা এবং টেস্টটা দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসে। তো সবজিটা দেওয়ার পরে আমি কিন্তু হালকা একটু হাতে ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে সবজিটা একটু গাঢ় গাঢ় টাইপের হবে, খেতেও ভালো লাগবে। এই সবজিটা কিন্তু মানে হোটেলে যে ধরনের সবজি খাই সেটা থেকেও বেশি টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি হচ্ছে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল তাই আমি ব্যবহার করছি। এখন হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিব। তো বাসায় হচ্ছে মার্জারিন ছিল, তো মার্জারিন যেহেতু তেমন একটা কোনো কিছুতেই ইউজ করা হয় না, ভাবলাম যেহেতু পড়েই আছে পরোটা বানানোতে দিয়ে ফেলি। তো আজকের এই পরোটা কিন্তু অনেকটা লাচ্ছা পরোটা স্টাইলেই আমি তৈরি করব, কিন্তু জাস্ট হচ্ছে ডুবো তেলে ভাজবো। তো লাচ্ছা পরোটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি আপনাদের সাথে এই পদ্ধতিটাই শেয়ার করছি। আমি কিন্তু আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে লাচ্ছা পরোটা কিভাবে বানাবেন। রুটিটাকে আমি একটা পিঠা কাটারের সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে সবগুলো কাটা অংশগুলো একসাথে একটু করে তারপরে আমি প্যাচ দিয়ে নিব। এভাবে করলে কি লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো মানে খুব সুন্দরভাবে বোঝা যায়, এমনকি এমন লাচ্ছা ভাজ ভাজ হয়ে থাকে, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পরোটাটা কিভাবে তৈরি করেছি। তো সবগুলো পরোটা এভাবে বানিয়ে আমি একটু পরে হচ্ছে পরোটাগুলো আবার বেলে নিব। এমনিতেও কিন্তু অতিরিক্ত তেল মশলার খাবার খাওয়া আমাদের হেলথের জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু হাজব্যান্ড অনেক দিন যাবতই শখ করছিল, তাই হচ্ছে আজকে বানিয়ে দিলাম। আর আমার বাবা কখনোই আমার কাছে তেমন কোনো খাবারের জন্য আবদার করে না, কিন্তু যখন করে আমি চেষ্টা করি সাথে সাথে সেটা করে দেওয়ার জন্য। কিন্তু এই পরোটাটা বেশ অনেক দিন যাবতীয় খেতে চেয়েছিল, বানাতে বানাতে একটু লেটই হয়ে গেল। তো আজকে তো এই পরোটাটা দেখে ও অনেক খুশি, আর সবজিটা দেখে তো আরও বেশি খুশি হয়েছে, কারণ মার হাতের রেসিপি দিয়ে এই সবজিটা রান্না করেছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এই পরোটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরোটাটা সুন্দর হবে। পরোটাটা কিন্তু ফুলতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লুচি স্টাইলে হয়ে যাবে। এর জন্যই কিন্তু আমি লাচ্ছাভাবে বানিয়েছি, তাই পরোটাটা কিন্তু ফুলকো হবে না, উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে একটু নরম হবে এই পরোটাটা। তো সবগুলো পরোটা কিন্তু আমি বানাইনি, মাত্র 3টা পরোটা ভেজেছি, আর বাকিগুলো হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দিব, যখন খাবো তখন আবার বেলে বানিয়ে নিব। তো এই যে দেখুন পরোটাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, এমনকি খেতেও মজা হয়েছিল। কিন্তু অত বেশি তেলের পরোটা না খেতে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে নর্মাল পরোটাটা খেতেই বেশি ভালো লাগে। আর এই যে দেখুন সবজিটা কিন্তু এখন একদম মাখো মাখো হয়ে গিয়েছে, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। তো আসার সময় আর আমার বাবা আবার কাবাব নিয়ে এসেছে। আমি বললাম যে সবজি তো করেছি, কাবাব কেন নিয়ে এসেছো? বললো যে টেস্ট আর একটু ভালো করার জন্য, সবজির সাথে কাবাবটা থাকলে একদম জমে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।